সরি। খবর? এই গান প্র্যাকটিস করছিলে? তোমার রেকর্ডিং আছে নাকি? হ্যাঁ, আজ আছে। দিলাম বন্ধ করে তোমার গান। হ্যাঁ শোনো, প্রত্যেক দিন আমি ফিরে তুমি যখন গান করো আমি বাগানে বসে এই গাছেদের সঙ্গে আর ফুলেদের সঙ্গে তোমার গান শুনি। জানি। কিন্তু আজ তোমার গান বন্ধ করে দিলাম। কেন জানো? কেন? কেন? সে কেনর উত্তর হচ্ছে এই চিঠিটা। চিঠি? কার চিঠি? আন্দাজ করো। আজকাল ওর কি চিঠি দেয়? হয় ইন্টারনেট, নয় ইমেল, নয় ফেসবুক, নয় SMS। আমি বুঝছি না চিঠি কার। তোমাকে একটা ক্লু দিচ্ছি। এই চিঠিটা এসেছে গ্রাম থেকে। গ্রাম থেকে? না গো, আমরা তো আর কেউ গ্রামে নেই, সবাই তো ঢাকায় চলে এসেছি। আছে, আপন কেউ আছে, আমাদের দুজনেরই খুব আপন একজন কেউ আছে, আর যাকে আমরা দুজনেই বেমালুম ভুলে বসে আছি। এরকম করো না, আমার সাথে সব সময় আমাকে টিস করো। আচ্ছা যাকে, তোমাকে আর বেশিক্ষণ টেনশনে রাখছি না, কিন্তু কোন মুখে যে যাব সেটা ভেবে না ভয় পাচ্ছি। মানে এত বছর কোনো যোগাযোগ করিনি, মানে এই অকৃতজ্ঞের চেহারা নিয়ে কি করে ওনার সামনে গিয়ে দাঁড়াবো বলো তো? শোনো না, আমাদের মনটা তো ক্ষুদ্র অনেক। আমার না খুব ইচ্ছে হচ্ছে ওই বিশাল মনটার কাছে আরেকবার যাই। শোনো, শুক্রবার যাই থাকুক, যে কোনো কাজ সব বাদ। অফকোর্স। আমরা কিন্তু যাবই, ঠিক আছে? খাবে? আরে একটু খেয়ে দেখো না। এই গরমের মধ্যে ঠান্ডা পানির চেয়ে ঠান্ডা ডাব অনেক উপকারী। ডাবের মধ্যে আছে তোমার ও, জ্ঞান দেবার স্বভাবটা তোমার এখনো গেল না। ভেবেছিলাম এতদিন পর দেখা হলো কিছু পরিবর্তন তোমার মধ্যে দেখব। পুরনো বদ্ধভ্যাস তো সবগুলি রয়ে গেছে। দেখো, এটা তো তোমার আমার রোজ দিনকার স্বভাব, কিন্তু আমরা তো আর একসাথে থাকি না। তুমি থাকো তোমার মতো, আমি থাকি আমার মতো। তোমার আলাদা পৃথিবী আছে, আমার আলাদা পৃথিবী আছে। আমাদের সাথে তো দেখাই হয় না। আগে আমরা অনেক ঝগড়াঝাঁটি করতাম, এখন তো ঝগড়া করারও কোনো সময় নেই আমাদের। তো আজকে একটা বিশেষ উপলক্ষ নিয়ে আমরা যাচ্ছি। আজকে আমরা কথা কাটাকাটি না করলেই তো ভালো না হয়। তাহলে তুমিও আমাকে দয়া করে তোমার মহান জ্ঞান দেওয়ার ব্রতটা থেকে দূরে রাখো, আমাকে আমার মতো থাকতে দাও। সৃষ্টিকর্তার অসম্ভব এক সৃষ্টি। হ্যালো, হ্যাঁ বল। আরে এটাই তো মজা, যখন যেখানে ইচ্ছা সেখানে চলে যাওয়া।
আর এতটুকু স্বাধীনতার জন্য আমি জীবন দিতে পারি। আমার তো খুব ভালো লাগে। আর এখন আমি কোথায় যাচ্ছি জানিস? জীবনানন্দ দাশের শহর বরিশাল, ফার্স্ট টাইম। আই এম সো এক্সাইটেড। না, লঞ্চ এখনো ছাড়েনি, তবে ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে। অ্যান্ড গেস হোয়াট, আমি যেখানে যাচ্ছি সেখানে আমার প্রিয় নায়ক আলমগীরও যাচ্ছে। আমার তো মনে হচ্ছে আমি নায়িকা। আচ্ছা, আমাকে একটা ফেভার করতে পারবি? প্লিজ একটু জেনে দেন ওনার শুটিং কোথায় হবে। জেনে কি করবো মানে? হঠাৎ ওনার শুটিংয়ে যে হাজির হব, তারপর বলবো অটোগ্রাফ প্লিজ। আমার তো মনে হয় আমি যদি ওনাকে সামনাসামনি দেখি, আমি সঙ্গে সঙ্গে ফিট হয়ে যাব। আমি রাখি। তবে যাই হোক, চলন্ত পথের যাত্রীগণ, মুসলমান ভাইদের আসসালাম আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার, খ্রিস্টান ভাইদের আদাব। চলন্ত পথে আপনারা পরিশ্রান্ত ক্লান্ত, কেউ কেউ আনন্দিত, কেউ কেউ চিন্তিত। কারো মনে এই ইচ্ছা বাড়ি গিয়া ভাবির হাতের তৈরি সালুন দিয়া গরম গরম ভাত খাবো। তার আগে ভাই সাহেবেরা, আমার মা বোনেরা, একটা কথা আমি আপনাদের জানাইতে চাই। সেইটা হইল, আমি কিন্তু টিকেট ছাড়া উঠি নাই। এই যে আমার টিকেট, আমার ইচ্ছা করলে ঘাড়ে ধরে নামায় দিবেন, সেইটা কিন্তু হবে না। তাহলে প্রশ্ন জাগবে, আমি এইখানে কেন আসলাম? আমি কিন্তু কোথাও যাওয়ার জন্যে কিংবা কোথাও আসার জন্য এখানে আসি নাই। আমার জীবনে ভাই কোনো গন্তব্য নাই। আমি এইখানে আসছি চলার পথে আপনাদের একটু আনন্দ দিবার জন্য। হ্যাঁ, এইখানে আরেকটা প্রশ্ন আসবে, এই আনন্দহীন জীবনে আনন্দ দেওয়া তো খুব কঠিন। আমি তাহলে কিভাবে আনন্দ দিব? আমি আনন্দ দিব বুঝায় বলি, আমার কোনো দাবি দেওয়া নাই। আমার জাদু দেখা আপনাদের যদি ভালো লাগে, তাহলে আপনাদের যার যা মনে হয় আমাকে সাহায্য করবে, যতটুক পারেন, যার তৌফিকে যা কুলায় আমাকে একটু সাহায্য করবে। কারণ ভাই সব, আমার ঘরে ছোট মেয়ে আমার অপেক্ষায় আছে। আমি চাল নিয়ে যাব, রান্না হবে। তাহলে ভাই সব, আমার জাদু শুরু করি। এইবার দেখে, এই যে ম্যাজিক বল, এইটা খালি। বলটা যদি আমি নিয়ে নেই, বলটাও খালি। এইবার লক্ষ্য করেন, বলটা এখানে আমি হাতে নিলাম, এই যে বলটা আমি পকেটে রাখলাম। এইবার দেখেন, পকেটের বল আবার এইখানে। তালি দেন ভাই। এই যে আবার দেখেন,
সেই বল নাই। বল কোথায়? বল সেই পকেটে। তালি দেন ভাই। এইবার দেখেন, হুকুম মানা বল। দুঃখের বিষয় এই দেশে কেউ কারো হুকুম মানে না, কিন্তু আমার এই বল আমার হুকুম মানে। এই দেখেন, বল যেইখানে আছে সেইখানে থাকো। নামো, আবার নামো, আবার নামো, বেশি নামো, আবার নামো। এই যে দেখেন ফিডার, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা জানেন, যারা বড় আছেন তারা ছোটবেলার কথা মনে করেন। আপনারা এই ফিডারে দুধ খাইছে। এই যে দুধ ভরা ফিডার, এই দুধ আমি আমার কান দিয়ে মাথায় ঢালে দিব। এই যে দেখেন, এখন মাথার ভিতরে দুধ, এইটা খালি। এইবার এই দুধ আমি এই কান দিয়ে এইটার ভিতরে নিয়ে আসব। লক্ষ্য করেন মনোযোগ দিয়া। এই যে দেখেন চলে আসছে দুধ। মারেন তালি। এক্সকিউজ মি, আমি কি আপনার পাশে একটু বসতে পারি? বসো। আলমগীর সাহেব, আমি আপনার একজন অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? ভালো। অবাক লাগছে, আপনার মতো একজন এত বড় মাপের অভিনেতা এখানে কেন জানতে পারি? তুমি কি জানতে চাইছো স্পেসিফিক্যালি বলো। ও বাই দ্য ওয়ে, আমি তোমাকে তুমি বলে ফেললাম, আসলে বয়সে তুমি অনেক ছোট। এনিওয়ে, কি করো তুমি? আমার নাম মুমু, জার্নালিস্ট, একটা দৈনিক পত্রিকায় চাকরি করি। আচ্ছা। সাইড বাই সাইড স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে সাইকোলজিতে পড়ছি। গুড, ভেরি গুড। আমার মনে হয় আপনি কোনো কাজে, আই মিন শুটিংয়ে যাচ্ছেন না, ব্যক্তিগত কোনো কাজে যাচ্ছেন। অনেকটা তাই। কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? ভাবছি আপনাদের জীবনটা কিরকম অদ্ভুত, আর কোনোদিনও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না। যেখানেই যাবেন চিড়িয়াখানার প্রাণীর মতন সবাই আপনাদেরকে ঘিরে ধরবে। একেবারে চিড়িয়াখানার জন্তু বানিয়ে দিলে। ভালো ভালো। এনিওয়ে, তুমি আর কিছু চাও? মনে করো অটোগ্রাফ বা ছবি তুলতে চাও? কি হলো, হাসছো কেন? কি অদ্ভুত সাইকোলজি আপনাদের, অভ্যেস হয়ে গেছে তাই না? কি? এই যে আপনারা মনে করেন যেই আপনাদের কাছে আসে তারা হয় ছবি তুলতে আসে, আর নয়তো অটোগ্রাফ নিতে আসে। ভালো লাগে আপনার এসব? বিরক্ত হন না? তুমি কিছু ফিল করছো? এই যে তোমার সাথে আমার জানা নেই, পরিচয় নেই, তবু তুমি এসে আমার সাথে কথা বলছো। ঠিক তেমনি কেউ যদি তোমার সাথে এসে কথা বলতে কেমন লাগতো, হ্যাঁ?
আরো দুজন যেতে পারে। শুধু শুধু দুটো সিট খালি যাচ্ছে। আমরা দুজন যাচ্ছি, ঝগড়া করব, মজা করব, কারণ দুজন দর্শক থাকলে সেটা কি খুব ভালো দেখাতো? কি কি দেখছো? তোমাকে সামনে দেখলেই আমার কি মনে হয় জানো? লাইফ ইজ বিউটিফুল। তাহলে ভাই সাহেব, ওই যে প্রথমে নিবেদন করলাম, যদি ভালো লাগা থাকে আমার ঘরের ছোট্ট মেয়েটার কথা মনে কইরা আমাকে কিছু সাহায্য করো। অনেক ধন্যবাদ ভাই। আর কেউ? ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ম্যাডাম, ধন্যবাদ, অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। আর কেউ? ভাই সাহেব, এই প্রায় 1 ঘন্টা ধরে আপনাদের আনন্দ দিলাম, জাদু দেখাইলাম, কত মিষ্টি মিষ্টি কথা বললাম। আপনারা আমারে দিলেন 112 টাকা, তার মধ্যে 100 টাকাই দিলেন এই ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম। না, আমি মনে কোনো কষ্ট পাই নাই। আপনারা যা দিছেন তাতেই আমি খুশি। ঘরে আমার অসুস্থ মা, আমার ছোট বোন লুলা পাগল, বাড়িতে খাবার নিয়ে না গেলে থাপড়ায় আর কান্দে। খিদার কষ্ট, বড় কষ্ট ভাই, খিদার কষ্ট, বড় কষ্ট। জিয়াউল কি আমাকে চিনতে পারেনি? একবার তাকিয়েও তো দেখল না। ক্লাস 9 পর্যন্ত একসাথে পড়েছি। কি জানি, হয়তো চেহারাটাই ভুলে গেছে। সেটাই তো স্বাভাবিক। ভাগ্যিস চিনতে পারিনি, তাহলে হয়তো লজ্জা পেত। নাকি ও আমাকে চিনেও না চেনার ভান করল। তৌফিক, তৌফিক, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? কতদিন পর দেখা তোমার সাথে। একা? হ্যাঁ, একা। কি করছো আজকাল? কেমন আছো তুমি? আপনার খবর পত্রিকায় পড়লাম, নাসিমা হত্যা কেসে আপনি যেভাবে আদালতে লড়লেন। সারা দেশের মানুষ বিচার চাইছে, কিন্তু কিছু করার নেই। আদালত সাক্ষী জোগাড় করতে পারছিল না। কখনো আদালত বিব্রত, কখনো বিচারক বিব্রত। আপনি কোত্থেকে কিভাবে সাক্ষী জোগাড় করে ফেললেন? বিচারের রায় হলো, সারা দেশের মানুষ একসঙ্গে হেসে উঠল। আমরা এক স্কুলে পড়তাম, এই অহংকার আমার বুক ভরে উঠল। বাট তৌফিক, তোমাকে নিয়ে কিন্তু আমাদের আরো অনেক বেশি অহংকার করার কথা ছিল।
তুমি ছিলে আমাদের স্কুলের সবচাইতে ব্রাইট স্টুডেন্ট। কি হলো তোমার বলো তো তফিক, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? তোমার সাথে আমার যখনই মাঝে মধ্যে দেখা হয় আমি প্রশ্ন করি তুমি কি করো, কোথায় থাকো, কিন্তু তুমি কোনো প্রশ্নের উত্তরই দাও না, অ্যাভয়েড করে যাও। তুমি কি কোনো কারণে আমাকে ভয় টয় পাও নাকি? আপনাদের ব্যাচের আর সবাই কে কোথায় কেমন আছেন? ওয়েল, আমার সাথে যাদের যোগাযোগ আছে তারা তো বেশ ভালোই আছে, যার যার জায়গায় ওয়েল এস্টাবলিশ। তোমার কি হলো? স্যারের সঙ্গে যোগাযোগ হয় না নিশ্চয়ই আপনার? সেটা তো আরেক গল্প। কিভাবে হবে বলো? আমি থাকি শহরে আর উনি তো সেই প্রাচীনপন্থী, কিছুতেই সেলফোন নেবেন না। আর বলো আমি কি বিজি থাকি? আমি তো ছুটির দিনেও বিজি থাকি। ওই তোমাদের স্যারই তো শিখিয়েছেন না, ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে হয়। প্রবণ কেস করে যাচ্ছি, বিভিন্ন সংগঠনের সাথে কাজ করছি, চ্যারিটেবল কাজ করছি, করেই যাচ্ছি। এখনো যখন কথা বলেন আপনি একই রকম লাগে। স্যারের সাথে দেখা হয় না কতদিন হয়ে গেছে। একবার যান না, স্যারের সঙ্গে দেখা করে আসবেন। তুমি তুমি আমাকে নিয়ে যেতে পারবে স্যারের কাছে? আপনি হঠাৎ করে একদিন একাই স্যারের কাছে গিয়ে স্যারকে অবাক করে দিন না। কাউকে সঙ্গী হতে হবে কেন? তুমি কি নিয়ে ব্যস্ত? আরেকদিন দেখা হলে বলবো। আমি সামনের স্টেশনে নেমে যাব। উফ, তোমাকে আমি পাচ্ছি কোথায়? তুমি আমার বাড়ির ঠিকানা রাখো। আচ্ছা ঠিক আছে, তোমার ঠিকানাটা আমাকে দাও। আরেকদিন দেখা হলে। ইউ আর এ ভেরি ভেরি স্ট্রেঞ্জ ম্যান তৌফিক। আমি বললাম না, এখনো দেখা হলে আপনাকে একই রকম লাগে। তৌফিক, আমি যাচ্ছি, স্যারের কাছে যাচ্ছি। স্যার বলেছেন যেতে। একসাথে যেতে পারলে ভালো লাগতো, কিন্তু তোমাকে কোথায় পাবো? কোথায় কোথায় যে ঘুরে বেড়াও। আমি এখনো জানি না তুমি সারা জীবন আমাকে এত ভয় কেন পেতে। আচ্ছা শেলি, তোমার একটা জিনিস মনে আছে? কি? এই রাস্তা দিয়ে ঠিক এমনিভাবেই তুমি আর আমি একবার ঢাকায় এসেছিলাম। তখন বুক ভরা ছিল ভালোবাসা, মন ভরা ছিল স্বপ্ন। সেই সময়টার কথা আমার পক্ষে ভুলে যাওয়া কি সম্ভব? কিন্তু আমাদের জীবন থেকে সেই সুন্দর সময়টা নষ্ট হয়ে গেছে তোমার জন্য। তুমি এর জন্য দায়ী। তোমার মেল শোভেনিজম আর স্বেচ্ছাচারিতার জন্যই একসময় সব কিছু শূন্য হয়ে গেল। সব দোষ আমার, হিরো থেকে জিরো। কাব্য করো না তো। ওই নার্স মেয়েটার সাথে তোমার সম্পর্কের কথা আমি কি কখনো ভুলতে পারবো? আমার জীবনের স্বপ্নগুলো তুমি সব নষ্ট করে দিয়েছো। সেই নার্সের ব্যাপারটা নিয়ে আমি সারা জীবনে তোমার কাছে তো অনেকবার ক্ষমা চেয়েছি। সে তো অনেক দিন আগের কথা। নার্সের চ্যাপ্টারটা তো এখন ক্লোজ হয়ে গেছে, কিন্তু ওটা তো তোমার মেইন ইস্যু না। তোমার মেইন ইস্যু হচ্ছে অন্য জায়গায়। মেডিকেলে পড়ার সময় তুমি আমার চেয়ে অনেক বেটার স্টুডেন্ট ছিলে, কিন্তু ডাক্তারি করতে এসে যখন তোমার হাজব্যান্ডের সুনাম তোমার চেয়ে বেশি হয়ে গেল, আসাদ, তখন তুমি সেটা মেনে নিতে পারোনি। তুমি গাড়িটা থামাও, আমার ইচ্ছে করছে এখান থেকে নেমে যেতে। ওকে ওকে ওকে, আমি আমার ল্যাঙ্গুয়েজ উইথড্র করছি। দেখো, আমি পাপ পুণ্যে বিশ্বাস করি।
একচেটি আমার উপরে সমস্ত দোষ চাপালে কিন্তু তোমার পাপ হবে। পাপ আমার হবে না, তোমার হবে। প্লিজ, আর ভাল লাগছে না। তুমি তো অনেক বড় অভিনেতা, যখন তখন ভান করতে পারো, পলকে মিথ্যে বলতে পারো। আমি কোনো কিছু লুকিয়ে রাখতে পারি না। আমার সুখ, আমার দুঃখ সবটাই আমার মুখে ফুটে ওঠে। আচ্ছা ভাই, অনেক কথাই তো হলো, এবার আপনার কোনো একটা এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করেন। শোনো, আমি অভিনয় করি প্রায় 40 বছর। এই 40 বছরে অনেক অভিজ্ঞতা, অনেক স্মৃতি আছে। একটা ঘটনা, একদিন শুটিং করছিলাম, আমার সাথে নায়িকা ছিল শাবানা। উনি জিপ চালাচ্ছিলেন আর আমি জিপের বনেটের উপরে ছিলাম। একটা গানের সিকোয়েন্স। উনি ভুল করে জিপের ব্রেক চাপতে ভুলে গিয়ে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে ফেললেন। আমি মরে যেতে পারতাম, বাট আই এম স্টিল হিয়ার। এটা একটা ঘটনা। আসলে ভাইয়া এরকম না, আমি এমন কোনো একটা স্মরণীয় ঘটনা জানতে চাই যা এখনো পর্যন্ত আপনাকে নাড়া দেয়। শুটিং করতে একটা গ্রামে গিয়েছিলাম। শুটিং করতে করতে হঠাৎ একটা বাচ্চা মেয়ের সাথে দেখা হলো। খুব মিষ্টি ছিল চেহারাটা। আমি ওকে কাছে ডাকলাম। মেয়েটি এলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে চেনো? বলে, হ্যাঁ চিনি। আমার কি নাম? বলে, তোমার নাম আলমগীর। তারপর সেদিন সন্ধ্যায় জানতে পারলাম মেয়েটি খুব অসুস্থ, বেশি দিন বাঁচবে না। ওর বাবা মা ওর চিকিৎসা করাতে পারছে না। খুব খারাপ লাগলো। শুটিং শেষ করে ওকে ঢাকায় নিয়ে এলাম। ওর চিকিৎসার ব্যবস্থা করলাম। মেয়েটি বেঁচে গেল। হয়তো হায়াত ছিল, আল্লাহর ইচ্ছা। এনিওয়ে, যাক, এখন তুমি বলো, তুমি কি আমাকে এখনো চিড়িয়াখানার ওই জন্তুগুলোর সাথে তুলনা করবে নাকি মানুষ ভাববে? আই এম সরি। যাক, তোমার সরি হওয়ার দরকার নেই। এখন বলো, তুমি কেমন জীবন চাও? আমি চাই পাখিদের জীবন। যখন যা ইচ্ছে তাই করব, যেখানে ইচ্ছে সেখানে উড়ে যাব। ভাবতে দোষ কোথায়? পুরো আকাশটাই আমার। কিন্তু বাস্তব আর কল্পনা কিন্তু এক নয়। আপনি এই কথা কেন বলছেন জানেন? কারণ আপনার জীবনে কোনো স্বাধীনতা নেই। 4 দেয়ালের মধ্যে আপনার জীবনটা বন্ধ করে ফেলেছেন। অনেকটা তাই। কিন্তু একটা কথা কি জানো, আসলে নিজের জন্য বাঁচা বা শুধু নিজেকে নিয়ে বাঁচা, এর মধ্যে কোনো আনন্দ নেই। অন্যকে আনন্দ দিয়ে যদি বেঁচে থাকা যায়, সেটা কিন্তু আসল আনন্দ। আর এটা কে বলতো জানো? আমাদের এক স্যার ছিল, জামশেদ স্যার। জামশেদ স্যার? হ্যাঁ, আমি এখনো আমার এই জামশেদ স্যারের কথাগুলো জীবনে যতটা পারি মেনে চলার চেষ্টা করি। জামশেদ স্যার। ও হ্যাঁ, আজকে কিন্তু আমি আমার গ্রামে যাচ্ছি আমার সেই
জামশেদ স্যারের সাথে দেখা করতে। স্যারকে অনেক দিন দেখি না, অনেক দিন। স্যার একটা কথা বলবো, আপনি সত্যি একজন ভালো মানুষ। তুমি কি বলতে চাইছো? আমি তো স্ক্রিনে খারাপ মানুষের অভিনয় করি না, সবসময় ভালো মানুষের অভিনয় করি। আমি ব্যাপারটা একদম বুঝি না, তুমি নিজেকে কেন এত আড়াল করে রেখেছো? তোমার যে মেধা ছিল, তুমি তো পুরো দেশকে চমকে দেওয়ার কথা, তা না? নিজেকে আড়াল করবে। যেটুকু শিখেছি হয়তো তার পুরোপুরি ব্যবহার করার জন্য। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। হয়তো আপনাকে বুঝতেই দিইনি, আপনি বুঝবেন কি করে? শোনো, মানুষের স্বপ্ন থাকে না, স্বপ্ন। আমার বাবা স্বপ্ন দেখেছিল আমাকে লয়ার বানাবে। সেই স্বপ্ন একসময় আমিও দেখেছি, লিঙ্কন জেনে গিয়েছি, বাইরে লেখাপড়া করেছি। তুমিও পারতে, সম্পূর্ণ মেধা ছিল তোমার। কি হতো, বাইরে গেলে কি হতো? থেকে যেতে হতো। আমি থেকে গেছি, চলে এসেছি না দেশে, দেশের জন্য কাজ করছি না আমি? আমার কথা বাদ দিন, আপনি আপনি বিয়ে করেননি কেন? এই, তুমি কি করে জানো আমি বিয়ে করিনি? শোনো, জামশেদ স্যারের প্রায় সমস্ত ছাত্রছাত্রী নিজেরা যে যেভাবে পারে সেটেলড হয়ে গেছে, শুধু তুমি ছাড়া। বাহ, ভালো তো। কে গাইছে গানটা? তুমি জানো সিডিটা তো তোমারই কেনা। ও, এই গানটা তুমি কিন্তু অনেক ভালো গাইতে শিখলে। আমার মনে আছে বিয়ের পর পর আমরা যখন কোথাও বেড়াতে যেতাম, তুমি সারাক্ষণ আমাকে গান শোনাতে। তুমি না অনর্থক সব বক বক করছো, অসহ্য লাগছে। আচ্ছা, ওই গাড়ি চলছে তো চলছেই, কোথাও একটু থেমে চাটা খেলে ভালো লাগতো না? তুমি চা খাবে? আমার ইচ্ছে করছে না, তুমি খেলে বলো। তোমার ফ্লাস্কে চা আছে নাকি? আচ্ছা, ওটা থামাও করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে
আমার প্রতি মায়া মমতাটা একেবারে চলে যায়নি, কিছুটা কেয়ার করো না? আচ্ছা শেলি, স্যার যদি বাই এনি চান্স আমাদের বর্তমান রিলেশনশিপের কথা জিজ্ঞেস করে তাহলে কি বলবো? বলবে যা বলার। তোমার কি বলার অভাব আছে? বাংলাদেশের সেরা চিকিৎসক তুমি, স্যারের প্রিয় ছাত্র, স্যারের মুখ উজ্জ্বল করেছ। তোমার বলতে দ্বিধা কোথায়? দেখো, উনি কিন্তু বিখ্যাত মানুষ চাননি, উনি কমপ্লিট মানুষ চেয়েছিলেন। তাহলে বুঝে দেখো কতটা আবেগহীন তুমি। আমি চলে যাব, তবু সমুদ্রের ভাষা রয়ে যাবে। আমারে খুঁজিয়াছিলে তুমি একদিন, কখন হারায় যাই এই ভয়ে নয়ন মলিন করেছিলে তুমি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? আমরা যে বাচ্চাটাকে অ্যাডপ্ট করব, তাকে যদি আমরা জামশেদ স্যারের স্কুলে পড়তে পাঠাই। দেখো, আমি একটু কনফিউজড। কেন? কারণ আমাদের সময় আর আমাদের বাচ্চার সময় কিন্তু এক না। হাসান, পৃথিবীটা কিন্তু এখন একেবারে নষ্ট মানুষদের হাতে, আর দিনে দিনে যেন আরো নষ্টের হাতেই চলে যাবে। আমাদের যত মূল্যবোধ, যা কিছু আমরা শিক্ষা পেয়েছিলাম, সবই এখন কেমন অর্থহীন। কিন্তু তার মধ্যেও তো আমরা লড়াই করে চলেছি না, বেঁচেও তো আছি। এই জামশেদ স্যারের মূল্যবোধগুলো নিয়েই তো আমরা লড়াই করছি। আমরা কিন্তু পৃথিবীতে এখনো কেউ হারিনি। এই জন্যই জয়া, আমি তোকে এত ভালোবাসি। আচ্ছা, এই তুমি নিজেকে কি মনে করো? কি মনে করবো? খুব সাধারণ একজন মানুষ। আমি হয়তো তোমার মতো অনেক নাম করা ডাক্তার না, কিন্তু আমার বৃত্তে আমি আমার মতো। তারপর আমার কি মনে হয় জানো? তুমি নিজেকে একজন মহামানব মনে করো। আমি মোটেই নিজেকে মহামানব মনে করি না। মহামানব মনে করো তুমি। আর তোমার এই ভাবনাটা দয়া করে আমার কাছে চাপিয়ে দিও না। ওকে, আচ্ছা, আমরা কি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি না? স্বাভাবিক মানে? এই স্বাভাবিক মানে ধরো, আমাদের দুজনেরই তো মোটামুটি বয়স হয়েছে, কারোরই তো আর চাওয়া পাওয়ার তেমন কিছু নেই। তাই বলছিলাম যে একসাথে থেকে যদি। তোমার কি নিজেকে অনেক লোনলি মনে হয়? লোনলি লাগে কিনা সেটা ঠিক টের পাই না। সারাদিন তো ধরো রোগীদের সাথেই কাটাই, তারপর যখন বাড়িতে ফিরি সেটা স্রেফ ঘুমানোর জন্যে। আর ছুটির দিনগুলোতে বা মাঝে মাঝে রাতের বেলা একটু একটু যে একা লাগে না, সেটা অস্বীকার করবো না। আসলে কি জানো, তোমার সমস্যাটা একাকিত্বের না, অন্য কিছু। অন্য কিছু মানে কি? এই যে তুমি বললে না, যখন একটু একটু সময় পাও বাড়িতে থাকো, তখন আসলে তুমি ডমিনেট করার মতো কাউকে খুঁজে পাও না, জ্ঞান দেওয়ার মতো কাউকে খুঁজে পাও না। তাই তোমার আমাকে দরকার। আপনাদের স্যারের সম্পর্কে আরো কিছু কথা শুনতে আসলাম। স্যার সম্পর্কে কথা বলবো। স্যার আসলে সেই অর্থে স্যার ছিলেন না, উনি ছিলেন আমাদের বাবার মতো। উনি আমাদেরকে শিক্ষা দিতেন বই পড়িয়ে নয়। ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল কখনো ওনার কাছে শিক্ষা নিতে হয়নি। উনি আমাদের সাথে গল্প করতেন, উনি আমাদের সাথে খেলতেন, উনি আমাদের সাথে আড্ডা মারতেন। ইন্টারেস্টিং। স্যার জীবনে বিয়ে করেননি। কি বলেন? উনি ভালোবাসতেন ওনার স্কুল,
আর ওনার ছাত্রদের। হঠাৎ কিছুদিন আগে একটা চিঠি পেলাম, স্যার আমাকে দেখতে চায়, তাই স্যারকে দেখতে যাচ্ছি। খুব ভাল লাগছে। আমি একটা কথা বলবো? বলো। যদি আপনি অনুমতি দেন, আমি আপনার সঙ্গে যেতে চাই আপনাদের স্যারকে দেখার জন্য। যাবে? খুব ইচ্ছে করছে, প্লিজ চলো। প্লিজ, সত্যি? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের স্যার খুব খুশি হবে, খুব খুশি হবে। থ্যাংক ইউ। এই, ওই তো আমরা চলে এসেছি। হ্যাঁ, চলো 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 চলো। স্যার কেমন আছেন? ভালো, তুমি ভালো তো? বেঁচে থাকো, বেঁচে থাকো। ভালো আছো তুমি সবাই? কেমন আছেন? আরে এই যে আলমগীর এসে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার। ছবি করছো এখনো? না স্যার, তেমন একটা করছি না। মেয়েটাকে তো চিনলাম না। ওর সাথে পথে পরিচয় হলো, ও সাংবাদিক। চলে এসছে। এসো এসো এসো, কেমন আছো তুমি? কেমন আছেন স্যার? সালামালাইকুম স্যার। কি খবর, ভালো আছো? এই তো আছি স্যার। হ্যাঁ, শুনেছিলাম মাঝে তোমার শরীরটা ভালো নেই। হ্যাঁ, এখনো চলছে স্যার। আপনি কেমন? আমি ভালো আছি। ভালো? ইয়াসা এখনো ধমকে যাচ্ছে তোমাকে? আলহামদুলিল্লাহ, আমি আসাদ। আরে কি খবর? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, কতদিন পরে দেখা? সে অনেক বছর। হ্যাঁ, কেমন আছেন হাসান ভাই? আছে, শরীর মোটামুটি আছে। এই যে তুমি আমাকে চেনো? আমি আপনার ফ্যান। ওরে বাবা। স্যার বলেন। বলতেই হবে, তুমি এখন যে মাপের একজন স্টার হয়েছো। আচ্ছা, আমি তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। একটু সামনে আসো। মিথ্যে কথা বলা মহাপাপ। কথাটা আমি তোমাদেরকে শিখিয়েছি, কিন্তু আমি একটা অন্যায় করে ফেলেছি। আমি তোমাদেরকে একটা ছোট্ট মিথ্যে কথা বলি, ছোট্ট নয়, বেশ বড়, আর নাহলে পরে তোমরা সবাই কেন এসে হাজির হতে। আমি তোমাদেরকে লিখেছিলাম যে আমি অসুস্থ, শরীরটা ভালো যাচ্ছে না। তোমরা নিশ্চয়ই অনেক বিচলিত হয়েছ। আসলে আই হ্যাভ নেভার বিন বেটার। আমি খুব ভালো আছি, কিন্তু তোমাদের শিডিউল যেরকম থাকে, হ্যাঁ, একজন ইঞ্জিনিয়ার, একজন স্টার, একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, এবং সেই সূত্রে অ্যাওয়ার্ড উইনার। স্যার মানে আমি সত্যি খুশি হয়েছি যে আমার আহ্বানে তোমরা সাড়া দিয়ে এখানে এসছো। আমি তোমাদেরকে আজকে একটা অনুরোধ করব, না ঠিক অনুরোধ বললে ভুল হবে, আমি তোমাদেরকে একটা আদেশ করব। আশা করি তোমরা আমার সেই আদেশ মানবে। তোমাদের পুরনো শিক্ষকের আহ্বানে তোমরা এইভাবে ছুটে এসেছো, সেই জন্যে আমি ভীষণ সম্মানিত বোধ করছি। আমার আজকে অনেক আত্মবিশ্বাস বেড়ে গেছে। আমি বুঝতে পারছি যে বাংলাদেশে শিক্ষকের সম্মান এখনো সম্পূর্ণ
আমরা নিশ্চিন্ন হয়ে যাইনি। তোমরা এখন ভেতরে যাও, খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, তারপরে আমার যা বলবার আমি তোমাদের জি স্যার। এই তুমি কখন এলে? আমি তো তাই বলি, সবাই এখানে আর তুমি এলে না। আমি তো আসিনি, মানে এখানেই ছিলাম। কথা বুঝতে পারছি না। আপনার সঙ্গে মাঝে মধ্যে দেখা হতো, আপনি আমাকে জিজ্ঞেস করতেন আমি কি করি, কোথায় থাকি। আমি কিছুই বলতাম না, আপনার প্রশ্ন এড়িয়ে যেতাম। আসলে আমি গ্রাজুয়েশন করার পর গ্রামে ফিরে আসি, এই স্কুলে জয়েন করি। একা আমি অনেক বড় কিছু হবার বদলে অনেকগুলো শিশুকে একসঙ্গে অনেক বড় করে তোলার দায়িত্ব স্যার আমার হাতে তুলে দিলেন। আমি এখন এই স্কুলের প্রধান শিক্ষক, স্যারের সঙ্গেই থাকি। আর আপনি তো জানেন স্যার কখনো মিথ্যে কথা বলতে শেখাননি, আপনাদেরকেও মিথ্যে চিঠি লেখেননি। স্যার সত্যি খুব অসুস্থ, হসপিটালে ছিলেন। শুধু আপনাদের সঙ্গে দেখা হবে বলে কালকে জোর করে এখানে এসে উঠেছেন। ডাক্তারকে বলেছেন মৃত্যুর চেয়ে অনেক জরুরি কাজ ওনার বাকি আছে। আপনাদের সঙ্গে জরুরি কাজগুলো শেষ না করে তো উনি মরতে পারবেন না। অনেক দূর জার্নি করে এসেছেন, আজ রেস্ট নিন, কাল সকালে বাকি কথা হবে। আপনি যখন চুপ করে থাকেন তখন আপনাকে একদম অন্যরকম লাগে। স্যার চিঠি দিলেন বলে এলাম, তাহলে এরকম একটা সুন্দর রাত আমরা হয়তো মিস করতাম, তাই না জয়া? জায়গাটা খুব অসাধারণ। খুবই সুন্দর রাত, সব বন্ধুদের সাথেও দেখা হয়ে গেল কত বছর পর। তোমার উপর না আমার ভীষণ একটা রাগ জমে উঠেছে কিছুদিন ধরে। আমার উপরে তোমার রাগ জমছে? এই যে তোমার কথোপকথন এতগুলো বছর শুনে আসছি, কি চমৎকার। আমি তোমায় বলেছিলাম তোমার লেখালেখিও সেরকমই চমৎকার হবে। তুমি কি সেই কথাটি রেখেছো আমার? তুমি লেখালেখির কথা বলছো? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে তুমি জীবনে অন্তত একটা হলেও বই একটা লিখবেই। সেই বইটা বইমেলায় বের করব এবং বইটা তোমাকে উৎসর্গ করব। আচ্ছা শোনো, এই উৎসর্গ খেলার জন্য কিন্তু তোমাকে আমি বই লিখতে বলিনি। তুমি পাণ্ডুলিপিতে হাত দিবেই দিবে, যেভাবে হোক, যেরকম করেই হোক তোমার লিখতে হবেই। তবে লুকিয়ে লুকিয়ে একটা লেখা শুরু করেছি। সত্যি সত্যি তুমি বই লিখছো? আচ্ছা, এই জীবনে তোমার কাছে আমি মিথ্যে কথা বলতে পারবো? এই কতটুকু লিখেছো? 100 পৃষ্ঠার মতো হবে। আর কত পৃষ্ঠা লিখবে?
আরো আরো 200 পৃষ্ঠার মতো। চমৎকার খবর আমার জন্য। কিভাবে চমৎকার? 200 পৃষ্ঠা অনেক দূর। দূর হলে হবে, লেখা বড় না হলে মজা হবে না। আরো 200 পৃষ্ঠা লেখার মতো সময় কি শেষ পর্যন্ত তোমার হাজবেন্ড পাবে? কি বলে আমি ঠিক বুঝলাম না। আমি বুঝলাম না তোমার কথা। বুঝতে চাচ্ছ না? জয়া, আর কত অভিনয় করবে আমার সাথে? 100 পৃষ্ঠা লিখতে লিখেছে 3.5 বছর। আরো 200 পৃষ্ঠা কমপ্লিট করার সময় কি আমি পাবো? জয়া, জয়া, যা কঠিন সত্য তা আমি যেমন জানি, তুমিও জানো। তারপরও না আমরা দুজন দুজনকে ফাঁকি দেই, আর এই ফাঁকের মাঝে আমরা ভুলে যাই ওই সিঙ্গাপুরের ডাক্তারের কথা। এই এই যে এই যে এই যে এই যে এই যে দিলাম তো তোমার মনটা খারাপ করে। জয়া, জয়া, জীবনটা এমন কেন বলো তো? দেখো দেখো, যারা সুখী নয় তাদেরও না অনেকে অনেক দিন বেঁচে থাকে। আসলে না অনেকের কাছ থেকে না ওই বিধাতা আয়ু না রেশনিং করে। আচ্ছা আচ্ছা, এমন কেন হয় বলো তো? তোমাদের মতন বিখ্যাত সব মানুষেরা 1 মাস করে এসে এই স্কুলে পড়াবে, এতে করে একটা এক্সাম্পল সৃষ্টি হবে। মিডিয়া সে ব্যাপারটা ধরে নেবে, সারা দেশে একটা নাড়া পড়ে যাবে, সবাই অদ্ভুত চোখে তাকাবে আমাদের দিকে, তোমাদের দিকে, এই গ্রামের দিকে। পারবে না তোমরা? পারবে না? পারবে না? পারবে। আমি আসবো। ধন্যবাদ সুস্মি। নাইস। আমি জানতাম তোমরা ভয় পাবে না, তোমরা পেছপা হবে না। একটা অপূর্ব সুযোগ এসছে তোমাদের কাছে। অশিক্ষায় কুশিক্ষায় দেশটাকে আমরা উচ্ছন্নে যেতে দিতে পারি না। স্যার, আমি এই মাস থেকে স্কুলে পড়ানোর কাজটা শুরু করতে চাই। আমি আসবো ঠিকই পরে না। স্যার, আমরাও বছরে একবার করে আসবো পড়াতে। হ্যাঁ স্যার, কিন্তু আমাদের জন্য একটা সাংঘাতিক সৌভাগ্য। স্যার, আপনার জিয়াউরের কথা মনে আছে? আমাদের ব্যাচে ছিল। হ্যাঁ আছে। দেখো, সব গাছই ফুল ফোটায়, সেই ফুল থেকে কিছু ফল জন্মে, আবার কিছু কিছু ফুল পেলেই ঝরে যায়। কিন্তু তাদের তো ফুল ফোটানো বন্ধ থাকে না, ফলেরও জন্ম হয়, হতেই থাকে। মানুষের মৃত্যু নেই, ভালো মানুষের তো নয়ই। এই অদ্ভুত চিন্তাটা আমার মাথায় এলো আরো বেশি করে এই কারণে যে তোমাদের মতো বিখ্যাত মানুষগুলো যখন ফিরে এসে তাদের নিজেদের স্কুলে আবার পড়াবে, আবার ছাত্রদের ভার নিজেদের হাতে তুলে নেবে,
তাদেরকে পথ দেখাবে, তখন এদেশের সবাই ভাববে যে ঋণ কোনো না কোনো কালে জীবদ্দশাতেই শোধ করতে হয়। প্রত্যেকেরই ঋণ রয়েছে তার মাটির কাছে, তার বিদ্যালয়ের কাছে, তার দেশের কাছে। স্যার, আমি আপনাদের অনুমতি নিয়ে একটা কথা বলতে চাই। বলো। আপনারা সবাই মিলে তো মহৎ একটা উদ্যোগ নিয়েছেন, এটা আমি সবাইকে জানাতে চাই। পত্রিকা একটা ফিচার করতে চাই। বাহ, এটা ভারী ভালো কথা। হ্যাঁ, জানো, বড় দুঃখ হয় যখন দেখি যে কোনো ভালো ছাত্র এখন আর স্কুলে পড়াতে আসে, যেন তাদের কোনো দায়বদ্ধতা নেই। যেখানে তাদের শিক্ষা শুরু হয়েছিল সেই জায়গার প্রতি। তোমরা এটা বিশ্বাস করো তো? বিশ্বাস করো, নাহলে তোমরা আমার প্রথম কথা শুনবার পরেই কেন রাজি হয়ে গেলে কেন আসবো। আমি তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তোমরা ফিরে এসো, তোমাদেরই এই স্কুল তোমাদের জন্য দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবে। তোমরা তোমাদের নিজস্ব ঋণ পরিশোধ করো। এই যে দায়িত্বটি এসছে ঋণ পরিশোধ করবার, সেই সুযোগটা গ্রহণ করো। কেবল এইটি বলার জন্যই তোমাদেরকে আমি এখানে ডেকেছিলাম। And thanks a lot for your cooperation. কি ভাবছেন? ভাবছি আমি বললাম আর তুমি আমার সাথে এভাবে একটি অজানা জায়গায় চলে এলে। সাংবাদিকতার প্রফেশনটা এরকম, নিউজ কালেকশনের জন্য যেখানেই রাত সেখানেই কাত। তোমার বাড়ির মানুষরা ভাববে না? না। ফোন করে দিয়েছো? জি না। ফোন করতে চাও না? বাড়িতে মানুষ থাকলে তো ফোন করব। তোমার কেউ নেই? না না, তা হবে কেন? ক্লাসের ফ্রেন্ডরা আছে, পত্রিকার কলিগরা আছে। বাবা মা ভাই বোন? তুমি একা? আপনার মতো। আপনি যেরকম আপনার হাজারো অ্যাডমায়ারার, হাজারো ভক্তকুলের মধ্যে থেকে একদম একা, সেরকম আমিও পড়াশোনা আর সাংবাদিকতার বাইরে বলতে পারেন সেরকম একা। তোমার কাছের কোনো বন্ধু নেই? বয়ফ্রেন্ড? স্যার, পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, তার মধ্যে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর। কারণ এই অত্যাচারের বিরুদ্ধে না কোনো নালিশ করা যায়, না কিছু বলা যায়, শুধু মুখ বন্ধ করে সহ্য করতে হয়। আর সেই ভয় এখনো পর্যন্ত কাউকে পাশে ভাবতে পারিনি। শোনো, মানুষ তো আর অঙ্ক করে চলতে পারে না, ঘটে যায়। আবার অনেক সময় ঘটানো যায়, আর ঘটে গেলে
থামানো যায় না। আর এটা যখনই ঘটে তখন আনন্দের বদলে কষ্ট হয়, ডিপ্রেশন বাড়ে। আর আমি এত তাড়াতাড়ি সেদে সেদে কষ্ট নিতে চাই না। হুম। কিছু বলবে তুমি? আপনি তো একজন সাকসেসফুল মানুষ, বাংলাদেশের অনেক বড় স্টার, তাই খুব জানতে ইচ্ছে করে আপনি কি সুখী? থাক, আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না। আমাকে শুধু এতটুকু বলুন, একটা মানুষের সাকসেসের পিছনে ফ্যাক্টরগুলো কি? আমি আর কি বলবো, স্যার যা বলেছে তাই বলতে পারি। মানুষের সাফল্যের 4টা ফ্যাক্টর: ট্যালেন্ট, গাইড, হার্ড লেবার অ্যান্ড চান্স। চান্স? চান্স। চান্স একটা মানুষের জীবনের অনেক কিছু পাল্টে দিতে পারে। চান্স। যখন পড়বে নামে পায়ের চিহ্ন এই বাটে। স্যারকে দেখতে এসেছিলাম, কালকেই হয়তো আমরা যে যার পথে চলে যাব। এর মধ্যে অনেকের সাথে হয়তো আর কোনোদিন জীবনে দেখাও হবে না। আমাদের জীবনটা কিরকম উপন্যাসের মতো, তাই না? তোমার আর আমার সম্পর্কটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল ওই মেয়েটার জন্য। ওহ শেলি, সেটা তো অনেক বছর আগেকার ঘটনা। আচ্ছা, আমার অভিনয়টা ঠিক মতো হচ্ছে তো? তোমার স্যার এখনো কিছু বুঝতে পারেনি তো যে আমাদের মধ্যে অনেক অনেক দূরত্ব আছে? সেটা এখনো পুরোপুরি বোঝা যায়নি। দেখো শেলি, আমি না সত্যি সত্যি ক্লান্ত হয়ে পড়েছি। এত বছর পর আমার এসে মনে হচ্ছে আমাদের তৈরি করা যে পৃথিবীটা, সেটা আমরা নিজেরা ভেঙে চুরমার করে ফেলেছি। তোমার দোষ হয়তো একটু কম ছিল, আমার একটু বেশি ছিল। সমস্যা তোমারও ছিল, সমস্যা আমারও আছে, আমাদের দুজনেরই সমস্যা ছিল। আজ এতদিন পরে এসে নিশ্চয়ই আমার উচিত হবে না সেই স্বপ্নটা আবার দেখা, যে স্বপ্নটা চিরকাল স্বপ্নই থেকে যাবে, তাই না? স্যার, বলো। ওষুধ খাবে স্যার।
ওষুধ খাবে স্যার, রাত হয়েছে, অনেক রাত হয়েছে। খাচ্ছি। স্যার টাইম চলে যাচ্ছে, ডাক্তার বলেছেন টাইমলি ওষুধ খেতে হবে স্যার। শোনো তৌফিক, তোমাকে একটা কথা বলি। তুমি আমার সবচেয়ে প্রিয় ছাত্রদের মধ্যে একজন। তুমি তোমার জীবনের সবগুলো পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে ইউনিভার্সিটি থেকে বেরিয়েছো। চাইলে তুমি যে কোনো জায়গায় অনেক বড় চাকরি পেতে পারতে, কিন্তু তার জন্য তুমি তোমার নিজের ইচ্ছেকে কখনোই কারো কাছে বিক্রি করে দাওনি। তুমি এসেছো এখানে এই স্কুলে মাস্টারি করতে, আমার পাশে এসে দাঁড়াতে। স্যার ওষুধ খাবার সময় চলে যাচ্ছে। খাচ্ছি। ওষুধ না খেলে কি হবে? আমার পরাণ পাখি উড়ে যাবে। দেখো, একটা ছোট্ট চিরকুট পেয়ে আমার সব প্রিয় ছাত্রছাত্রী এখানে এসে জমা হয়েছে। এর চেয়ে বড় পাওনা আমার জীবনে আর কি আছে? আজকে না হয় কিছু একটা ব্যত্যয় ঘটলই, ক্ষতি কি? আমি এখন আর কোনো কথাই শুনবো না স্যার, আপনাকে ওষুধ খেতে হবে। বেশ, ঠিক আছে, আমি ওষুধ খাবো, কিন্তু একটা শর্তে। কি স্যার? আমি ওষুধ খেয়ে যখন চোখ বন্ধ করব তখন যেন তোমার গান শুনতে পাই। তুমি বড্ড ফাঁকি দিচ্ছ আজকাল, একদম গান শোনাতে চাও না। কোন গান স্যার? সেই যে আমার ফেভারিট, আমি অকৃতি অধম। ঠিক আছে স্যার, ওষুধটা খেয়ে নেন। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আর একটা সকাল ফুটে উঠল রাতের বুক ছিঁড়ে। এভাবে অসংখ্য রাতের পর দিন, দিনের পর রাত এসেছে। এমন আরো অনেক রাত আসবে, দিন আসবে, কিন্তু আমাদের স্কুলের এই সিনিয়র ছাত্রী সুস্মিতাকে কোনোদিনও বলা হবে না, সুস্মিতা আমি তোমাকে ভালোবাসতাম, আমি তোমাকে এখনো ভালোবাসি, ভালোবাসবো সবসময়। স্যার, স্যার, স্যার ভোর হয়ে গেছে স্যার। স্যার ওঠেন স্যার। স্যার, স্যার,
কথা বলবে না। স্যার ঘুমাচ্ছে, স্যার ঘুমাচ্ছে। ও